ছাত্রছাত্রীরা, আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের 4 নম্বর অধ্যায় তাপের ঘটনাসমূহের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই তোমাদের জন্য একটা প্রশ্ন, আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান কত? তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা করতে পারবে। কিভাবে করব? আমরা আগের ভিডিও দেখেছিলাম আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এখান থেকে আলফা বিটার সম্পর্কটা লিখতে পারি আলফা ইকুয়াল টু বিটা বাই 2, এবং আলফা এবং গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সমান গামা বাই 3। তাহলে এক্ষেত্রে বিটা ইকুয়াল টু 2 আলফা, এক্ষেত্রে গামা ইকুয়াল টু 3 আলফা, কোনাকুটি গুণ করে। তাহলে আলফা ইজ টু বিটার ভ্যালু 2 আলফা, গামার ভ্যালু 3 আলফা, তার মানে 1 is to 2 is to 3। তাহলে আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইকুয়াল টু 1 is to 2 is to 3। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 into 10 to the power -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে প্রথমে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 into 10 to the power -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায়, এই কথাটুকু পুরোটাই লিখতে হবে, অর্থাৎ এইটুকুটা সেম কোশ্চেনে পেয়ে যাবে। এইটুকু বলতে কি বোঝায়? যে একক দৈর্ঘ্যের যে কোনো তামার দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যায় তাহলে 17 into 10 to the power -6 একক দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এক্ষেত্রে একক দৈর্ঘ্যটাকে যদি আমি 1 মিটার ধরে নিই, 1 সেন্টিমিটার ধরতে পারি, 1 ফুটও ধরতে পারি, এক্ষেত্রে আমি 1 মিটার ধরেছি। তাহলে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 17 into 10 to the power -6 মিটার বৃদ্ধি পাবে। এক্ষেত্রে যদি সেন্টিমিটার ধরি, এখানেও সেন্টিমিটার লিখতে হবে, ফুট ধরলে ফুট লিখতে হবে। একই রকম ভাবে যদি বলা হয় লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 24 into 10 to the power -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, তাহলে প্রথমটুকু লিখে নেব লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 24 into 10 to the power -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে এক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সবসময় কি হয়? স্কয়ার হয়। তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি লোহার পাতের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে পাত্রের ক্ষেত্রফল 24 into 10 to the power -6 মিটার স্কয়ার বৃদ্ধি পাবে। একই রকম ভাবে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 into 10 to the power -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? এক্ষেত্রেও প্রথম অংশটুকু লিখে নেব, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় যে আয়তন কি হয়? ঘন হয়। তাহলে 1 ঘন মিটার অর্থাৎ 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট একটি লোহার টুকরোর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে লোহার টুকরোটির আয়তন 36 into 10 to the power -6 মিটার কিউব বৃদ্ধি পাবে। বিভিন্ন স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কেমন হবে? আলফা সি ইকুয়াল টু আলফা কে ইকুয়াল টু 9/5 আলফা। আলফা সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা কে হচ্ছে কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা এফ হচ্ছে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ আলফা সি এবং আলফা কে সমান, অর্থাৎ সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একই হবে, কিন্তু ফারেনহাইট স্কেলে আলাদা হবে। এটা একই কেন হবে? কারণ 1 ডিগ্রি সি উষ্ণতা পরিবর্তন মানে হচ্ছে 1 কেলভিন উষ্ণতা পরিবর্তন, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তন মানে হচ্ছে 1 কেলভিন উষ্ণতা পরিবর্তন, সেই জন্য আলফা সি ইকুয়াল টু আলফা কে। কিন্তু ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেটা নয়। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তন মানে হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা পরিবর্তন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তন
মানে 180/100 ডিগ্রি ফারেনহাইট, কাটাকুটি করলে 9, নিচে 5, তাহলে 9/5 ডিগ্রি ফারেনহাইট। সেই জন্য আলফা সি ইকুয়াল টু 9/5 আলফা এফ। একটা উদাহরণ দেওয়া যাক। সেলসিয়াস স্কেলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.9 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে হবে 1.9 × 10⁻⁻5 পার কেলভিন, কারণ আলফা সি ইকুয়াল টু আলফা কে। সেলসিয়াস স্কেলে মান এবং কেলভিন স্কেলে মান একই হবে, কিন্তু ফারেনহাইট স্কেলে আলাদা হবে। কত হবে? আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি, কারণ আমরা এখান থেকে জানছি যে আলফা সি ইকুয়াল টু 9/5 আলফা এফ। তাহলে আলফা এফ হচ্ছে এদিকে আসলে উল্টে যাবে 5/9 আলফা সি। তাহলে 5/9 আলফা সি এর ভ্যালু হচ্ছে 1.9 × 10⁻⁻5 পার ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 5 × 19/9 দশমিকের জন্য একটা সংখ্যা একটা শূন্য, 5 2 10, তাহলে হচ্ছে 19/18 × 10⁻⁻5 পার ডিগ্রি ফারেনহাইট। এবারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান অনুযায়ী কতগুলো কঠিন পদার্থের ক্রমটা জানতে হবে। এখানে দেখো কোয়ার্জের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম, তারপরে আস্তে আস্তে বাড়তে 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 সবচেয়ে বেশি হচ্ছে সীসা। তাহলে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি? সীসা। সবচেয়ে কম কোয়ার্জ, ইনভার। কোয়ার্জ এবং এই ইনভার এই দুটোর উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ প্রায় হয় না বললেই চলে। এক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে যে লোহা, তামা ও ইনভারের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? অবশ্যই ইনভারের হবে। এক্ষেত্রে আরো একটা পয়েন্ট মনে রাখবা যে ক্রাউন কাঁচ এবং প্লাটিনাম এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সমান, এবং রূপা ও পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান। দ্বিধাতব পাত কি? দুটি ভিন্ন ধাতুর কিন্তু একই মাপের পাতকে যদি পাশাপাশি রেখে রিভেট করে নেওয়া হয় তাহলে তাকে সেই পাত যুগ্মকে বলা হয় দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাত কিরকম, রিভেট কিভাবে করা হয়? রিভেট কথার অর্থ কি? রিভেট কথার অর্থ হচ্ছে দুটো আলাদা আলাদা ধাতুর পাতকে লোহিত তপ্ত ধাতব ক্ষীরের সাথে যুক্ত করে দেওয়া, সেটাই হচ্ছে রিভেট। এখান থেকে যে প্রশ্নটা হবে দ্বিধাতব পাত কি, দ্বিধাতব পাতের ব্যবহার লিখো। সংজ্ঞাটা এইভাবে লিখবা: দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি সমান মাপের অর্থাৎ একই দৈর্ঘ্য, প্রস্থ ও বেধযুক্ত পাতকে পাশাপাশি রেখে সাধারণ উষ্ণতায় রিভেট করে নিলে সেই পাত যুগ্মকে দ্বিধাতব পাত বলে। ব্যবহার: থার্মোস্ট্যাট, ফায়ার অ্যালার্ম, দ্বিধাতব থার্মোমিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, রেফ্রিজারেটর ইত্যাদিতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় স্বয়ংক্রিয় সুইচ হিসেবে। দ্বিধাতব পাতকে উত্তপ্ত করা হোক বা শীতল করা হোক, উভয় ক্ষেত্রেই পাতটি বেঁকে যায়, কিন্তু পাতটির বাঁকের মধ্যে ভেতরের দিকে কে থাকবে, বাইরের দিকে কে থাকবে, এটা নির্ভর করছে কার দৈর্ঘ্য প্রসারণাঙ্ক কম এবং কার বেশি। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই এ পাতটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি বি পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা, তাহলে যখন উত্তপ্ত করা হবে তখন যেহেতু এ পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, সুতরাং এটা বেশি
প্রসারিত হবে, এটা তুলনামূলকভাবে কম প্রসারিত হবে। সেই জন্য এক্ষেত্রে বাঁকের বাইরের দিকে থাকবে এ এবং ভেতরের দিকে থাকবে বি। কিন্তু যদি শীতল করা হয় তাহলে এর তাপীয় সংকোচনও বেশি হবে, তাহলে এ বেশি পরিমাণে সংকুচিত হবে আর বি কম পরিমাণে সংকুচিত হবে। সেক্ষেত্রে বাঁকের ভেতরের দিকে থাকবে এ, বাইরের দিকে থাকবে বি। এখান থেকে প্রশ্ন হয় এরকম, লোহা ও পিতলের দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাঁকের ভেতরের দিকে কোন পাত থাকবে? এক্ষেত্রে লোহা এবং পিতলের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি? অবশ্যই পিতলের। তাহলে বাঁকের ভিতরের দিকে কে থাকবে? লোহার পাত। এবার একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। এক্ষেত্রে আমরা তিনটি ধাপ উল্লেখ করব। প্রথম ধাপ হচ্ছে পরীক্ষা, দ্বিতীয় ধাপ পর্যবেক্ষণ এবং শেষ ধাপ সিদ্ধান্ত। পরীক্ষায় আমরা কি লিখব? প্রথমে আমরা পরীক্ষায় সমান মাপের একটা পিতল এবং একটা লোহার পাত নেব এবং সেটাকে রিভেট করে একটা দ্বিধাতব পাত তৈরি করব। সেই দ্বিধাতব পাতটা ঘরের উষ্ণতায় সোজা থাকবে। এবার সেটাকে আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমরা দেখতে পাবো পাতটা বেঁকে গেছে। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে পাতটা বেঁকে গেল, তার মানে নিশ্চয়ই লোহা এবং পিতলের প্রসারণ সমান হয়নি, একই হয়নি, আলাদা হয়েছে। আলাদা হয়েছেই বলে পাতটা বেঁকে গেছে। সুতরাং এই পরীক্ষা থেকে সহজেই প্রমাণিত হয় যে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। তাহলে পরীক্ষায় আমরা কি করব? দুটো আলাদা আলাদা পাত নিব, একটা পিতল আর একটা লোহা। তারপরে এই পাত দুটোকে রিভেট করে জুড়ে দেব। রিভেট করে জুড়ে দিলে এই দুটো ঘরের উষ্ণতা সোজাই থাকবে। এরপর এটাকে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে পাতটা কি হবে? বেঁকে যাবে। এক্ষেত্রে লোহাটা বাঁকের ভিতরের দিকে থাকবে এবং পিতলটা উপরের দিকে থাকবে, বাঁকের বাইরের দিকে। এটা হচ্ছে পর্যবেক্ষণ, এটা আমরা পর্যবেক্ষণে দেখব। তাহলে সিদ্ধান্তে কি আসবো? আমরা সিদ্ধান্তে আসব যে যেহেতু পিতল এবং লোহার প্রসারণ আলাদা হয়েছে, একই উষ্ণতা দেওয়া হয়েছে এবং এদের প্রসারণটা আলাদা হয়েছে, সেই জন্য পাতটা সোজা না থেকে বেঁকে গেছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়।